স্বরাষ্ট্র সচিবকে আজকে আইনের আওতায় এনে যদি এই পুলিশকে এনে জিজ্ঞেস করা হয়, তারা যে এই মামলার মূল যে উপাদান সেগুলার গুরুত্বপূর্ণ, যে তাদের হুকুমদাতা, এই গুলি করা ছাত্রদের উপর, জনতার উপর এই গুলি করা মারার হুকুমদাতা কে? ইতিমধ্যে শেখ হাসিনার মতো একজন গণহত্যার নায়ক পালিয়ে গেছেন, তাকে কেউ না কেউ তো পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। সে পদত্যাগ করবে, তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, তার বিরুদ্ধে অনেক বড় বড় অভিযোগ, এ দেশটাকে ধ্বংস করার, তাকে বিচারের আওতায় আনা হবে। 16 বছর তাদের সব অনাচারের সঙ্গী হবেন, তার অংশীদার হবেন। আর এখন আপনি যদি কোনো জায়গায় বিচারের মুখোমুখি হন বা কারো আক্রোশের মুখে পড়েন, তখন আপনি হিন্দু হয়ে যাবেন। এটা হয় না। সংস্কার প্রক্রিয়ার কথা যেটা আমরা আর আগে জানলাম, যে অগ্রাধিকারটা কি, সবার আগে কোনটা অগ্রাধিকার পাওয়া উচিত? এখন মানে প্রথম অগ্রাধিকার হচ্ছে, মানে আমরা বলি কিছু বিষয় অ্যাকিউট অ্যান্ড ক্রনিক। অ্যাকিউট হচ্ছে একদম দগদগে এখন তাৎক্ষণিক যেটা, আর ক্রনিক হলো দীর্ঘমেয়াদী। তো অ্যাকিউট যেটা, সেটা হচ্ছে গিয়ে এই যে ছাত্র জনতা, ধারণা করা হয় কয়েক হাজার হত্যাকাণ্ড হয়েছে, যদিও আমরা ঘোষিত অবস্থায় 600-র উপরে, বেওয়ারিশ আরও কিছু লাশ পড়ে আছে, সব মিলিয়ে 700-র মতো আমরা ঘোষিতভাবে পাচ্ছি। কিন্তু অনেকেই মনে করেন যে এই হত্যাকাণ্ডের সংখ্যাটা, নিহতের সংখ্যাটা আরও অনেক বড়। সেটা হয়তো কোথাও গণকবর দিতে পারে, অথবা এদেরকে ওই যে ইলিয়াস আলীর যে বর্ণনা একজন র্যাব অফিসার এখন দিচ্ছেন, ওইরকম মেরে পেট ফুটা করে পাথর চাপা দিয়ে সমুদ্রে ডুবিয়ে দেওয়ার মতো এরকম জঘন্য কাজও এরা করতে পারে। এদের দ্বারা তো কোনো কিছুই অসম্ভব না। ফলে এইটা একটা কমিশন করে ইমিডিয়েট এইটার তদন্ত করে প্রত্যেকের নামে মামলা করে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের এবং তার সাঙ্গপাঙ্গ আর প্রশাসনের যারা তার লাঠিয়াল হয়েছে এই ক্ষেত্রে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এর অনেক উপাদান আছে। আজকে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে একজন ইকবাল নামে একজন পুলিশ অফিসার, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিবকে মোবাইলে ভিডিও দেখিয়ে বলছেন যে স্যার, গুলি করে লাশ নামাইতে হইছে, গুলি করলে যেটা মরে আর যেটা আহত হয় শুধু ওরাই বিদায় হয়, বাকিরা যায় না। ভয়টা, ডরটা ওই জায়গায়। মানে গুলি করেও যে আন্দোলন থামানো যাচ্ছে না, যেটা মরে আর যেটা আহত হয় শুধু ওইটাই কমে, বাকিরা সরে যায় না। এই পুলিশ, সে হচ্ছে ইকবাল, যে সে হচ্ছে রাজসাক্ষী, সে স্বরাষ্ট্রমন্ত্রী, তার নেত্রী শেখ হাসিনার নির্দেশে এই কাজ করেছে, এবং তার সাক্ষী এবং সহযোগী হচ্ছে স্বরাষ্ট্র সচিব। স্বরাষ্ট্র সচিবকে আজকে আইনের আওতায় এনে যদি এই পুলিশকে এনে জিজ্ঞেস করা হয়, তারা যে এই মামলার মূল যে উপাদান সেগুলার গুরুত্বপূর্ণ, যে তাদের হুকুমদাতা, এই গুলি করা ছাত্রদের উপর, জনতার উপর এই গুলি করা মারার হুকুমদাতা কে, কেন করেছিল, কারা করেছিল, এভাবে ধরতে হবে। আমি তো ভেবেছিলাম একদিন ধরে ভাইরাল হয়ে গেল ভিডিও, আমি দেখব যে ইতিমধ্যে আপনার প্রোগ্রামে আসার আগে স্ক্রলে দেখব যে স্বরাষ্ট্র সচিবকে এবং ওই পুলিশকে অন্তত গ্রেফতার করা হয়েছে। হয়তো স্বরাষ্ট্র মন্ত্রীকে পাওয়া যাচ্ছে না, পলাতক আছে। এই সরকারের এত বড় দম্ভ করা, আপনার এই অনুষ্ঠানে এসে কতজন কত সিন ক্রিয়েট করেছে, বাইরে করেছে, সব পলাতক। কই সেই বীররা এখন? এইরকম করে তাহলে অ্যাকিউট যেটা বা জরুরি ভিত্তিতে হচ্ছে এইগুলি। এরপরে হচ্ছে ধরেন আপনার হেফাজতের যে দিন তাদের হত্যাকাণ্ড ঘটলো, সেইটা বিডিআর হত্যাকাণ্ড, সাগররুনি হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর, এগুলাকে এনে কমিশন গঠন করে তদন্ত করা এবং যারা সাসপিশাস বা সাসপেক্টে থাকবে তাদেরকে গ্রেফতার করা। পুলিশের বা বিভিন্ন বাহিনীর এই যে বাধ্যতামূলক অবসরে দিচ্ছে, অবসর তো চাকরির একটা সাধারণ রীতি, এটা তো কোনো অপরাধের শাস্তি না। অপরাধের শাস্তি হিসেবে যে কারণে তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে, সে একই কারণে তাদের গ্রেফতার করতে হবে, না হলে তারা দেশ ত্যাগ করবে, বর্ডার ক্রস করে অবৈধভাবে চলে যাবে, তাদের আপনি পাবেন না। ওই পিকে হালদারের মতো বাইরে গিয়া দেখা যাবে ধরা খাইছে, বা অথবা তাদের বেগমপাড়া আছে, তাদের দুবাইতে শান শওকত আছে, সেই সব জায়গায়। সুতরাং এদেরকে বাধ্যতামূলক অবসর না, শুধু এদের গ্রেফতারের আওতায় আনতে হবে। এই যে পুলিশ অফিসার যারা সরকারের গুন্ডা বাহিনী, সরকারি গুন্ডা বাহিনী হয়ে করেছে, এখন পলাতক আছে, তারা এই দেশেই পলাতক আছে। কোথায় পলাতক আছে সেটা আমাদের বাহিনীর, তাদেরই সহযোগী ভাইরা যারা, বললাম না যে মন্দের ভালো খুঁজতে হচ্ছে, লেয়ার 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 সবই তারা জানে কি এদেরকেও দায় নিতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, গ্রেফতার করতে হবে। এই সবগুলা
খুব জরুরি ভিত্তিতে করতে হবে। এদেশ থেকে যে টাকা পাচার হয়েছে, এই ব্যবসায়ীরা যেরকম রাজনৈতিক গুন্ডার স্টাইলে হাসিনার লাঠিয়াল বাহিনী হয়ে বক্তব্য দিয়েছে, তারা সিন্ডিকেট করে টাকা দুর্নীতি করে এবং টাকা পাচার করা গ্রুপ, নিঃসন্দেহে বলা যায় তাদের ধরে আইনের আওতায় আনতে হবে। ঋণ খেলাপি যারা করেছে, বড় বড় ঋণ খেলাপি তালিকা করে এই ঋণগুলো, খেলাপি ঋণ ফেরত আনার ব্যবস্থা দ্রুত ভিত্তিতে নিতে হবে, কারণ আমার অর্থনীতি ভঙ্গুর হয়ে গেছে। এই সব কিছু করলে একই সঙ্গে আপনার অর্থনৈতিক ব্যবস্থাপনা সহজ হবে, একই সঙ্গে যারা অপরাধী তাদের শাস্তির আওতায় এনে প্রক্রিয়া শুরু হবে, এবং ভবিষ্যৎ নির্বাচনের জন্য যেহেতু এই দস্যুপনা যারা করেছে তারা হাসিনার হাতিয়ার, তার লাঠিয়াল, তাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য তার দলকে, যদিও তাকে পারবে না, এই পলাতক নেতাকে কেউ আর গ্রহণ করে না, তার তো কতবার ফাঁসি হওয়া উচিত সেটা গণনার বাইরে। সুতরাং তার দলটাকে আবার যাতে পুনর্জীবন দিতে পারে, তারা বাঁচার জন্য সেই কাজ করবে। সুতরাং নির্বাচন সুষ্ঠু করতে হলে এদের বিচারের আওতায় এনে এই প্রক্রিয়া থেকে আইসোলেটেড করতেই হবে। এইরকম অনেকগুলো আছে, প্রায়োরিটি বেসিসে এগুলো করতে হবে। মানুষের অ্যাকিউট রাগ ক্ষোভ যেই বিষয়গুলি, সেগুলো আগে ধরতে হবে এবং কেউ যাতে পালিয়ে যেতে না পারে। ইতিমধ্যে শেখ হাসিনার মতো একজন গণহত্যার নায়ক পালিয়ে গেছেন, তাকে কেউ না কেউ তো পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে, সে পদত্যাগ করবে। তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, তার বিরুদ্ধে অনেক বড় বড় অভিযোগ, এই দেশটাকে ধ্বংস করার, তাকে বিচারের আওতায় আনা হবে। ওনার নেতা হোসেন মোহাম্মদ এরশাদ, তারও তো 90 সালে এরকম একটা গণ অভ্যুত্থানের মধ্যে পতন হয়েছিল, যান নাই তো, বলছে না তাকে বিদেশে কোন দেশে যাবে সেটা নাকি জিজ্ঞেস করেছে, বলছে আমি কোন দেশে যাব, আমি আমার দেশে থাকবো। জেলে গেছেন, জেলে বসে নির্বাচন করে 5টা আসনে জিতে এসছেন। তার যে শাস্তি হওয়া উচিত ছিল সেটা কি হয়েছে বা হয়নি সেটা নিয়েও নানান রকমের ইকুয়েশন আছে। দেশে আইনের শাসন থাকলে, সঠিক বিচার থাকলে কি হতো আর কি হয়েছে সেটা। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যেতে পারলো কেন? ভয়ে। তা গাদ্দাফির মতো পাড়ায়া তাকে মেরে ফেলবে জনগণ, বা ওই যে অন্য দেশের মতো সেরকম হবে সেই ভয়ে। তাকে তো এখন যাদেরকে আপনার সেফটি সিকিউরিটি দিয়ে বিশেষ জায়গাগুলোতে আটকে রেখেছে, হয়তো আইনের আওতায় দিতেও পারে, নাও দিতে পারে। শেখ হাসিনা এরকম সেফটি সিকিউরিটি দিয়ে তাইলে রাখতে পারতো, রেখে তারপর আইনের আওতায় আনতে পারতো। সেই জন্য আমি মনে করি এই অপরাধীরা, তারা বহু টাকা পাচার করেছে, তারা যদি এবার এই দেশ থেকে অলরেডি অনেকে পালিয়ে গেছে শুনছি, বাকিরাও যদি পালিয়ে যাওয়ার সুযোগ পায়, তাদের যেই টাকার জোর, ইন্টারন্যাশনাল লবিস্ট নিয়োগ করে এই টাকা দিয়ে তারা বিদেশে বসে এই দেশকে ডিএস্টেবিলাইজ করার জন্য যথেষ্ট। আমরা যে নির্বাচনী ব্যবস্থা, যেটা নিয়ে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মতৈক্য নেই, সেখানে ঐক্যমতের ভিত্তিতে পৌঁছাতে হলে আওয়ামী লীগকে বাইরে রেখেই কি সেই প্রক্রিয়া শুরু হবে কিনা? প্রথম কথা হলো, আপনাকে আওয়ামী লীগ নামটা ভুলে যেতে হবে এখন এদেশবাসীকে। আওয়ামী লীগ নাৎসি পার্টির মতো নিষিদ্ধ হওয়ার উপযোগী একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, কারণ তারা গণহত্যার সঙ্গে সম্পৃক্ত এই দলটি এবং তার নেতৃত্ব। তারা নতুন নাম নিয়ে, যারা আওয়ামী লীগের মধ্যে একটু সুবোধ আছে, ফ্রেশ রাজনীতি করতে চায়, তারা নতুনভাবে রাজনীতি তো একটা গণতান্ত্রিক দেশে করতেই পারে, কিন্তু আওয়ামী লীগ নাম নিয়ে এই দলটা থাকা উচিত না। এইটা এখনকার যে জেনারেশন, তাদের আপনি জরিপ চালায় দেখেন, তাদের সবার অভিমত। আর এরা বিভিন্ন বাহিনীকে, একটু পুলিশ নিয়ে দু এক কথা বলি, যে সবাই বলছেন একটা গোটা বাহিনী, বাংলাদেশের ইতিহাসে দেখেছেন যে ইচ অ্যান্ড এভরিবডি ইনক্লুডিং ট্রাফিক পুলিশ সব পালাতে হয় কেন? এই পর্যায়ে বাহিনীটাকে আনলো কেন? আপনার এই অনুষ্ঠানে অন্তত 100বার বলেছি, গায়েবী মামলা নিয়ে, মিথ্যা মামলা নিয়ে সমালোচনা করেছি। আমি একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, আমি লেখক, আমি রাজনীতি বিশ্লেষণ করি, এখানে আপনাদের সব প্রোগ্রামে আসি। আমার চিনে না এরকম কম লোকে আছে পুলিশের। চীনে জেনে ওরা আমাকে ধরলো 17 তারিখে বায়াতুল মুকাররম মসজিদের সামনে থেকে, নামাজে গেছি, গেট থেকে ধরে আনলো। আমাকে কি মামলা দিছে জানেন? বিস্ফোরক আইনে মামলা। আমি নাকি পুলিশের উপর ককটেল ছুঁড়ে মেরেছি, তার অনেক পুলিশ আহত হয়েছে। কি দুর্ধর্ষ সন্ত্রাসী আমি! শেষ সময়ে পতনের আগে আগে এই আকামটা করেছে আমার সঙ্গে। আমি নিজে গায়েবী মামলা, মিথ্যা মামলার ভিকটিম। এই বাহিনীটাকে এই পর্যায়ে নিয়েছে। পুলিশের মধ্যে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে, আমি চিনি অনেকে, অনেক ভালো মনের ভালো অফিসারও আছে, কিন্তু সিস্টেমটাকে এমন করেছিল এবং বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ জায়গায় যা বসিয়েছে, লাঠিয়াল বাহিনী তাদের পুরা বাহিনীর উপর গিয়ে ওই রাগটা পড়েছে। এখন বাহিনী থেকে তাদের বাছাই করে ওই দুষ্ট লোকগুলাকে সরিয়ে নিতেই হবে। এরকম করে প্রত্যেকেই, যে দেখেন যেটা বললো, হিন্দু ধর্মাবলম্বী যারা, এদেশের টোটাল জনসংখ্যার 2022 সালেও 7.95% হিন্দু জনগোষ্ঠীর, এবং এটা
বিশ্বাসযোগ্য এবং আমরা জানি যে হিন্দুদের মধ্যে মেজরিটি এই প্রায় 8% মধ্যে অন্তত 7% আওয়ামী লীগের সমর্থন করে বা 6%। তাহলে তারা এই যে 16 বছর আওয়ামী লীগের যে অনাচার যেই সব কিছু এর অংশীদার ভাগীদার সুবিধাভোগী তারা, সেই হিসেবে পট পরিবর্তনের পরে যে রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ হয় সেটাও অনেক কম হয়েছে দেশে। পৃথিবীর বিভিন্ন দেশে এরকম গণহত্যা ঘটাইলে এবং গণ অভ্যুত্থানে পরাজিত হইলে যেই নৈরাজ্য হয় সেই তুলনায় বাংলাদেশে 100 ভাগের 1 ভাগ হয় নাই। তাতে করে কোনো হিন্দু ধর্মাবলম্বী কেউ আক্রান্ত হতে পারেন, সেটা ধর্মীয় কারণে নয়, সেটা রাজনৈতিক কারণে। খুঁজে দেখেন আজকে এই যে একটু পুলিশের বিপ্লব সরকার, বললাম না মহাশক্তিধর সরকার, যেই কাজ করেছে এবং যেই জম্ব যেটা তাজভাইও বললেন, ওকে যদি এখন বিচারের আওতায় আনা হয়, কিছু কিছু জায়গায় মিডিয়ায় দেখবেন বাংলাদেশে হিন্দু অফিসারদের বেছে বেছে বিচার করা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। আপনি অন্যায়ভাবে সুবিধা নেবেন, নিয়োগ নেবেন, ওই সরকারি দলের 16 বছর তাদের সব অনাচারের সঙ্গী হবেন, তার অংশীদার হবেন। আর এখন আপনি যদি কোনো জায়গায় বিচারের মুখোমুখি হন বা কারো আক্রোশের মুখে পড়েন, তখন আপনি হিন্দু হয়ে যাবেন, এটা হয় না। এবং তার মধ্যে আবার মিথ্যা প্রোপাগান্ডা। বিবিসি রিপোর্ট করেছে যে ইন্ডিয়া থেকে বেশিরভাগ গুজবগুলো ছড়ানো হয়েছে হিন্দু আক্রমণের, এবং সেটা তারা ফ্যাক্ট চেকার দিয়ে দেখেছে তার মধ্যে মেজরিটি মিথ্যা। সেনাপ্রধান আজকে বলেছেন 32টা জেলায় 40টার মতো ঘটনা ঘটেছে। হ্যাঁ, 32টা, সেগুলা বেশিরভাগ রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে না। অথচ বাংলাদেশকে আপনি পোর্ট্রেট করছেন বহির্বিশ্বে যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, একটা মৌলবাদীর উত্থান হয়েছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এই প্রচারণা যারা চালায় তারা সত্যিকার অর্থে দেশদ্রোহী, দেশবিরোধী। দেশের প্রতি ন্যূনতম মায়া থাকলে, এই দেশের প্রতি মায়া থাকলে এই মিথ্যা প্রচারণা তারা নিজেদের স্বার্থে এই পতিত অবস্থায় চালাইতে পারতো না। এবং আমি, আমার বন্ধু স্বজন, কাছের মানুষ অনেক আছেন হিন্দু ধর্মের মধ্যে, এবং যারা নাই তাদের অনুরোধ করব, আপনারা কারো গুটি হয়ে খেলবেন না, কারো তরফের তাস হবেন না, কারো দ্বারা ব্যবহৃত হবেন না। এই দেশের নাগরিক আপনি, আমি আপনি, সমান অধিকার ওইভাবে বাঁচব।